নমস্কার বন্ধুরা, আমাদের এক ভাই কাম বন্ধু শরদিন্দু ভয়েস অফ বহুজন বলে একটা ইউটিউব চালান। তিনি আজকেই আরও একটা ভিডিও করে প্রচার করেছেন, যার মূল বিষয়বস্তু মতুয়া, উদ্বাস্তু, নাগরিকত্ব, সবাই বেনাগরিক কিনা ইত্যাদি ইত্যাদি নানান রকমের কথা বলে তিনি একটা ভিডিও করেছেন। ভিডিওটার জবাবেই আমার এই ভিডিওর জবাবে কেন? জবাবে এই কারণে যে নাগরিকত্ব আইনটা নিয়ে সবাই ভাবছেন, ঠিক বুঝতে পারছেন না, নানান রকমের বিভ্রান্তি। আর সে যে ভিডিওটা প্রকাশ করেছে সেই বিভ্রান্তি আরও বাড়াবে, যে কারণে আমাদের এই কথাগুলো বলা। ভিডিওটাতে সে নানান রকম আজে বাজে কথা বলেছে। আমি ওই সমস্ত বিষয়গুলোতে যাচ্ছি না, কারণ ওটা মানুষের স্বভাবজাত, ওইটা তো আর চাইলেই পরিবর্তন করা যায় না। আমরা বললেও হবে না, সে নিজে জানলেও নিজে চাইলেও চট করে পারবে না। ফলে ওই সব কথাগুলো নিয়ে আমি বেশি দূর যাচ্ছি না। তো জাহির করা একটা স্বভাব তার আছে, না জেনে জাহির করা, এইটা একটা বড় সমস্যা হয়ে গেছে। আমি কালকেও বলেছি, আজকেও বলছি যে কেউ কোনো জায়গায় বলেনি যে সব মতুয়া বা সব উদ্বাস্তু বেনাগরিক। মতুয়ারা, উদ্বাস্তুরা নাগরিক কি বেনাগরিক সেইটে আমি বলে দিলাম। আমি রাস্তায় দাঁড়িয়ে বললাম উদ্বাস্তুদের নাগরিকত্ব চাই, তার মানে সবাই বেনাগরিক হয়ে যাবে তা নয়। এইটা একটা আইনের প্রশ্ন। সেই আইন বিশ্লেষণ করে দেখতে হবে যে এই দেশের কে নাগরিক নয়। যেহেতু এনআরসি করার একটা প্রশ্ন এসে গেছে, একটা আইন তৈরি হয়েছে 14A ধারা, ফলে এইটার লুকোবার কোনো জায়গা নেই। আমি বললাম না, আমি দাবি করলাম না, তার মানে কেউ জানতে পারলো না যে এরা নাগরিক না বা এরা নাগরিক, এটা জানতে পারবে না, এরকম ব্যাপারটা নয়। দাবি করা হচ্ছে মানে তাদের বেনাগরিক করে দেওয়া হচ্ছে, এই যে যুক্তি তারা খাড়া করেছে, এইটা কোনো অর্থ হয় না। আমি মূল কথায় যাওয়ার আগে একটা দুটো কথা একটু বলি। সেটা হলো, দুটো ঘটনার কথা উল্লেখ করেছেন উনি। একটা ঘটনা কয়েকদিন আগে, ওই যে এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ, এই সমস্ত কি বলছেন, ওদের কি সংগঠনের নাম আমি ঠিকঠাক জানি না, প্রসেনজিৎ বসু একসময় সিপিএম করতেন, এখন সিপিএমের সঙ্গে যুক্ত নেই। এখন শরদিন্দুর সাথে কিছু একটা সাংগঠনিক সম্পর্ক তাদের তৈরি হয়েছে। এখন এই শরদিন্দু, প্রসেনজিৎ বসু, এদের সঙ্গে কংগ্রেসের নেতা, প্রাক্তন এমএলএ এবং প্রাক্তন আইএস অফিসার সুখবিলাস বর্মার একটা সম্পর্ক আগে থাকতে আছে। এটা আমি পরে জানলাম। সেটা ওই জনগণনার বিষয় এবং কোনো বিষয়ে এরা দু একটা জায়গায় আলোচনা সভায় হোক, ছোটোখাটো কোনো আন্দোলনে একসঙ্গে বসেছেন। ওই ভারত সভা হলে কি একটা মিটিং হয়েছে, সেখানেও এসেছিলেন। এই সব জায়গা থেকে একটা সম্পর্ক তাদের আছে। তারা তাদের অভিভাবক বলে মনে করেন, এইটা আমার পরবর্তীতে মনে হয়েছে।
যাই হোক, একদিন প্রসেনজিৎ বসু আমাকে টেলিফোন করে উনি আমাকে জানান যে সুকৃতিবাবু, এই নাগরিকত্ব বিষয় এবং অন্যান্য বিষয়, কারণ তারা তখন একটা প্রোগ্রাম করতে চাইছিল, ওই যে জনগণনার বিষয় নিয়ে, জনগণনা নয়, জাত গণনার বিষয় নিয়ে। আর আমরা ওই সময় একটা পদযাত্রা করবার একটা প্ল্যান করেছিলাম, সেটা উনি জানতেন, ওনার প্রোগ্রামটা আমরা জানতাম। তাই উনি আমাকে বলেছিলেন যে একটু বসে যাক, একসঙ্গে প্রোগ্রাম করা যায় কি না, বা এই প্রোগ্রাম না হলেও আগামী দিনের প্রোগ্রামগুলো আমরা একসাথে করতে পারি কি না, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে বসাই যায়, অসুবিধে কিছু নেই, কোথায় বসবেন বলুন। তো বলল আপনার সুবিধা। আমি বললাম যে আমার সুবিধা, আমার বাড়িতে আসলে আমার সুবিধা হয়, কিন্তু আপনারা কলকাতায় থাকেন, আপনারা বলুন, যদি কলকাতার দিকে বসতে চান আমার কোনো অসুবিধা নেই। তখন ওরা বললেন যে আমরা যদি একটু সল্ট লেকে ওখানে সুখবিলাসদার বাড়িতে বসি। তাই আমি বললাম যে হ্যাঁ, বসাই যায়, কোনো অসুবিধা নেই। সুখবিলাসদার সাথে আমার কিছুদিন আগে আলাপ হয়েছে এই নাগরিকত্বের বিষয়টা নিয়ে। আমরা কংগ্রেসের সাথে কিছু কথাবার্তা চালানোর একটা প্রক্রিয়া চলছে আমাদের, তারই একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছিল। বললাম হ্যাঁ, হতে পারে ওখানে। তো ওখানে গেছিলাম। ওখানে গেলে এই নাগরিকত্বের প্রশ্ন, এই যা শরদিন্দুবাবু বলছেন, এই সব কথা ওঠে। এবং ওঠে মানে শরদিন্দুবাবু আমার মনে হয় ওই আলোচনায়, মানে আমার সামনে ওই জায়গায় একটি শব্দ বলেননি। ওখানে ছিলাম আমি আর ডাক্তার সজল বিশ্বাস ঠাকুরনগরের, আর ওরা ছিল প্রসেনজিৎ বসু এবং শরদিন্দু বিশ্বাস, আর মধ্যেখানে আমাদের সুখবিলাসদার বাড়িতে। তা আমি যতটুকু মনে করতে পারি ওই গোটা মিটিংটাতে 1-1.5 ঘন্টা আমরা কথা বলেছিলাম, তার মধ্যে শরদিন্দু একটা শব্দ বলেনি, আর আমাদের ডাক্তার সজল বিশ্বাস একটা শব্দ বলেনি। কারোর যদি কোনো সন্দেহ থাকে আপনারা একটু কথা বলে নেবেন এদের সঙ্গে, সুখবিলাসদার সাথেও কথা বলতে পারেন। তো সেই আলোচনা যখন শুরু হয়, আমার কথা শুনলেন, প্রসেনজিৎ বসুর কথা শুনলেন, এবং আইন নিয়ে কথা, তাতে যা বুঝলাম একটা সময় সুখবিলাসদা থামিয়ে দিলেন ওই প্রসেনজিৎকে, বললেন যে এটা নিয়ে আর তোমার কথা বলার দরকার নেই, তুমি যা কথা বলছো মানে তার ভালো লাগেনি সোজা কথা, এবং তাতে খুব ইরিটেটেড হয়ে যান ওই প্রসেনজিৎ বসু। যাই হোক, সেটা বয়স্ক মানুষ, সুখবিলাসদা এদিক ওদিক করে সামলে বললেন ওটা পরে কথা বলা যাবে, এটা ছাড়ো। মানে এতটাই অর্বাচীনের মতো কথা তারা বলছেন আইন নিয়ে, যে সেটা আসলে সুখবিলাসদার পক্ষে আর শোনা সম্ভব হচ্ছিল না। তো সেই ঘটনাটা উনি এই ইয়েতে উল্লেখ করে বলেছেন যে সুকৃতি বিশ্বাস কিচ্ছু জানে না। তো সে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সে বলেছেন, এইটা একটা ঘটনা। আর একটা ঘটনা উনি বলেছেন যে কামরুজ্জামানের অফিসে আমাদের কিছু একটা মিটিং হয়েছিল। আমি যতদূর মনে করতে পারি ওই মিটিংটা কামরুজ্জামানের অফিসে হয়নি, ওই মিটিংটা শেক্সপিয়ার সরণিতে অন্য একটা অফিসে হয়েছিল। এইটা ছিল মূলত মুসলিম নেতৃবৃন্দের মিটিং। অন্তত 70-80 জন মুসলিম নেতৃবৃন্দ, প্রায় ওয়েস্টবেঙ্গলের যারা একটু কাজকর্ম করেন প্রায় সবাই। আর সেখানে আমাকে নিমন্ত্রণ করেছিলেন, আমি গেছিলাম। শরদিন্দুবাবু এসেছিলেন, তার মানে তাকেও নিশ্চয়ই বলেছিল। আর বোধহয় আমাদের বীরেন মাহাতো ছিল বলে আমার যতদূর মনে পড়ে। আর আদার দ্যান মুসলিম আর কেউ ওখানে ওই মিটিংয়ে ছিলেন না। তো সেই মিটিংটা ছিল যে ওই যে K-19 বিরুদ্ধে মুসলমানরা রাস্তায় নামবেন, কিভাবে নামবেন, ইত্যাদি ইত্যাদি, তাই নিয়ে। তো শরদিন্দু যেমন বলে, যেদিকে লোক বেশি, যেদিকে দলে ভারী, ও সেই দিকেই গিয়ে একটু গরম গরম কথা বলে। সেদিনও তাই বলেছিল, মুসলমানদের পক্ষে, মুসলমানদের এটা করা দরকার, সেটা করা দরকার, ইত্যাদি ইত্যাদি। এবং আপনারা জানেন, এবং অনেকে আমার বিরুদ্ধে অভিযোগ করেন যে আমি মুসলমানদের সাথে খুব মেলামেশা করি, তাদের পক্ষে কাজ করি, ইত্যাদি ইত্যাদি।
কিন্তু সেই দিন সেই মিটিংয়ে আমি মুসলমানদের যে বক্তব্য, যে দাবি, যে আন্দোলনের প্রোগ্রাম তারা ডিক্লেয়ার করছিল, আমি সেটার বিরোধিতা করেছিলাম। আমি বলেছিলাম যে K-19টা এটা মুসলমানদের খুব সমস্যার কিছু নয়। এইটা মূলত এটা হচ্ছে উদ্বাস্তুদের বিষয়, এবং এইটা নিয়ে উদ্বাস্তুদেরও লাভ হবে না, উদ্বাস্তুরাও নাগরিকত্ব পাবে না। কিন্তু বিজেপি যেভাবে প্রচার করছে, তারা সাম্প্রদায়িক মেরুকরণের জন্য করছে। ফলে এই জায়গাতে আপনারা যেমন বলছেন পরের দিন জুম্মাবাদ ছিল, শুক্রবার, জুম্মার দুপুরবেলায় নামাজ শেষে আপনারা রাস্তায় নামবেন, এবং জানেন আপনারা তার পরের দিনই রাস্তায় নেমেছিলেন, কিছু ট্রেনে আগুন লাগানো ইত্যাদি ইত্যাদি হিংসাত্মক ঘটনা হয়ে ঘটেছিল। যদিও ওই জায়গায় কিন্তু তারা আলোচনা করেছিলেন যে আন্দোলন যেন হিংসাত্মক না হয়, শান্তিপূর্ণ আন্দোলনের কথাই বলেছিলেন, কিন্তু আন্দোলনে কোনো কন্ট্রোল ছিল না, কারণ কোনো লিডার ছিল না। সেটা আমি বলেছিলাম যে নেতৃত্ববিহীন এই আন্দোলন ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমি বলেছিলাম, যেটা ওদের ভালো লাগেনি, সেটা আমি জানি। এবং আমি সেখানে এটাও বলেছিলাম যে এইটা যদি আপনারা যেভাবে আন্দোলনের কথা বলছেন, তাতে কিন্তু বিজেপির মেরুকরণের কাজটাই সুবিধা করে দেবেন। ফলে এইটা আরও চিন্তাভাবনা করে কাজটা করা দরকার। যেটা আমি বলছি, মুসলমানদের আমাকে অপমান করেননি তারা, কিন্তু আমার কথা তাদের ভালো লাগেনি, এমনকি কামরুজ্জামানেরও ভালো লাগেনি। আমি কামরুজ্জামানের কিছু কথার প্রতিবাদও করেছিলাম। কামরুজ্জামান বলছে যে সুকৃতিদা এরকম ভাবছে। আমি সেটা বলেছিলাম যে আমি যেটা ভাবছি সেটা আমি বলবো, আমার ভাবনাটা তুমি বলো না। আমাকে শুরুতে বলতে বলেছিল, আমি বলেছিলাম একটু পরে বলবো, তোমাদের কথা শুনে একটু দেরিতে আমি বক্তব্য বলেছিলাম। তো সেই ঘটনা, এবং সেখানে একথাও আমি বলেছিলাম, সেখানে বলেছিলাম কিনা জানি না, আমি লিখেছি, আজও বলছি যে এই যে আইন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এইভাবে বলেছে, এই বলাটাকে আমি উচিত মনে করিনি। আমি শরদিন্দু যত কথাই বলুক, আমরা ঘরে বসে করি, ও সারা দেশ জুড়ে ইধার উধার করে, কিন্তু এইটা হলো ঘটনা যে আমি ওই জেপিসিতে নিজে সাক্ষ্য দিতে গেছিলাম। আমি জেপিসিতে গিয়ে 40 মিনিট আমি জেপিসির অতগুলো এমপির সামনে আমি আমাদের দাবি দাওয়া তুলে ধরেছি, আমাদের বক্তব্য আমি বলেছি, লিখিত স্মারকলিপিও দিয়েছি। আপনারা জিজ্ঞেস করবেন, সেদিন সৌগত রায় ছিলেন, সেদিন অধীর চৌধুরী ছিলেন, সেদিন মোহাম্মদ সেলিম ছিলেন, সেদিন সুস্মিতা দেব ছিলেন, এরা সবাই ছিলেন। আমি সেখানে সাক্ষ্য দিয়েছি। তো সেখানে আমি বলেছিলাম যে হিন্দু মুসলমান না বলে ভিকটিম অফ পার্টিশন লিখুক, এবং আমরা লিখিতভাবে সেটা জানিয়েছি, বা মাইনরিটিজ বলুন, হিন্দু মুসলমান উল্লেখ না করে। কিন্তু আপনারা তো বোঝেন বিজেপির এজেন্ডা, তারা তো এইটা করেই সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা করে, তারা সেটা করেছে। কিন্তু সেই সাথে সাথে আমি এত কথা বলার পরেও আমি মনে করি যে এই আইনটা কোনো সাম্প্রদায়িক আইন নয়, এবং এই আইনটা আমাদের ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্রকে লঙ্ঘন করেনি। যদিও এটা নিয়ে এই কথা যখন আমি সিদ্ধান্ত নিচ্ছি, তখনও আমি এটা 100% শিওর এটা আমি বলছি না। আমি অন্তত 5% আমি রাখি যে এটা নিয়ে যথেষ্ট যুক্তিতর্কের অবকাশ আছে, যে আমাদের সংবিধান লঙ্ঘন করেছে কি করেনি। কিন্তু আমি অন্তত 95% ক্ষেত্রে আমি অন্তত শিওর যে এটা করেনি। কারণ হলো এইটা দেশভাগের কারণে দেশ ত্যাগ করে চলে আসা, দেশান্তরিত হয়ে আসা কিছু দুর্গত মানুষের সমস্যা সমাধানের জন্য একটা অন টাইম মেজার বলা যায়, একটা এককালীন ব্যবস্থা বলা যায়। এবং এইটাতে শুধু বলা হয়েছে এটা নাগরিকত্ব দেওয়ার বিষয় নয়, নাগরিকত্বের সাথে যুক্ত, কিন্তু আইনটা সরাসরি নাগরিকত্ব দেওয়ার বিষয় নয়। বিজেপি যে দাবি করছে তার প্রতিবাদ আমরা প্রথম থেকে করছি যে আইনে নাগরিকত্ব হয় না। এই আইনটা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ 6টা সম্প্রদায়কে
এই বিজেপি 2003 সালে একটা আইন করে অনুপ্রবেশকারী তকমা দিয়েছিল। এই আইনটা হলো তাদের তৈরি করা আইন। 16 বছর আন্দোলনের পর তারা বাধ্য হয়েছে হিন্দু বৌদ্ধদের আর অনুপ্রবেশকারী তকমা মুক্তি দেওয়ার জন্যে তারা বাধ্য হয়েছে। অনুপ্রবেশকারী তকমা মুক্ত হয়েছে এই মানুষগুলো, এইটা তারা করেছে। এই আইনটা হলো তাই। ফলে এইটাতে মুসলমানদের কোনো সমস্যা নেই, কারণ দেশভাগের কারণে মুসলমানরা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এদেশে আসেননি। যদি এসে থাকেন 2-4 জন ওখানে চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত, পুলিশ তাড়া করেছে, এখানে চলে এসেছে, এখানে এসে হয়তো কারোর মেয়েকে বিয়ে টিয়ে করে থাকেন, তারা নাগরিকত্ব দাবি করে না। এবং এইরকম ব্যতিক্রমও যারা, সেইটাই নিয়ে এত বড় দেশের জন্য এত মানুষের যে সমস্যা, ওইটুকুর জন্যে এই মানুষগুলোর যে সুবিধা সেটাকে আটকে দেওয়া যায় না। বা এইটাও বিরোধীরা বলতে পারে যে ঠিক আছে মুসলমানদের যোগ করো, কিন্তু ওই মুসলমানদের এর মধ্যে বাদ দেওয়া হয়েছে বলে এই আইনটাকে বাতিল করতে হবে, এই আইনটাকে সাম্প্রদায়িক বলে দিয়ে এইটাকে নাকচ করার চেষ্টা করতে হবে। এইটা আমি একমত সেদিনও নই, আজও নই। ওই যেটাকে শরদিন্দু আমার নিন্দা করছে, শরদিন্দুকে এটা বুঝতে হবে যে এই লোকগুলোকে নাগরিকত্ব দিতে গেলে এইভাবেই করতে হবে। সেটা মাইনরিটিজ লিখুক, সেটা সিভিল ডিস্টারবেন্সেস লিখুক, যেটা 1950 সালের একটা আইনে ভারতের পার্লামেন্ট তৈরি করেছে, দি ইমিগ্রান্টস এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট, সেখানে এই শব্দটা বলেছে। বা ভিকটিম অফ পার্টিশন বলুন, বিজেপি তার মতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেছে। এইটা এই ব্যতিক্রমটা করা যায় কারণ এই মানুষগুলোর সুবিধার জন্যে এটা করা যায়। এটা তো মুসলমানদের কোনো স্বার্থহানি হয়নি। এখানে তসলিমা নাসরিন আছেন, এরকম আরও যারা আছেন, তারা নাগরিকত্ব পেতেই পারেন। তারা নাগরিকত্ব দরখাস্ত করবেন, গভর্নমেন্ট মনে করলে নাগরিকত্ব দিতেই পারেন। এই K-19 তাদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না, করবে না। নাগরিকত্ব হয় আমাদের দেশে এই যে মূলত 5টা ধারাতে নাগরিকত্ব হয়, আর 3টে আমি বাদ দিলাম, বাই ডিসেন্ট বাদ দিলাম, জন্মসূত্রের ব্যাপারটা তো আলাদা, আর একটা আছে বাই ইনকর্পোরেশন অফ নিউ টেরিটরি। কিন্তু আসলে দুটো জায়গায় আজকে আলোচনায় আসতে পারে, সেটা হলো বাই রেজিস্ট্রেশন আর বাই ন্যাশনালাইজেশন। এই বাই রেজিস্ট্রেশন এটা হচ্ছে 5 ধারা নাগরিকত্ব আইনের, আর ন্যাশনালাইজেশন 6 ধারা নাগরিকত্ব। আমি সাবসেকশনের কথা বলছি না। ফলে নাগরিকত্ব সবসময় হবে 5 ধারাতে 6 ধারাতে। 19 এই K-19 নাগরিকত্ব হয় না। ফলে মুসলমানদের 5 ধারাতে 6 ধারাতে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে একদিনের জন্য K-19 বার সৃষ্টি করেনি। এবং হিন্দুদেরও 2015 সালের 1 জানুয়ারি বা তার পরে যারা ভারতে বিনা পাসপোর্টে এসেছে তারা কিন্তু ছাড় পাচ্ছে না। অলরেডি যারা এসে পড়েছে, যাদের আর ফিরে যাওয়ার উপায় নেই, এখানে স্থায়ী হয়ে গেছেন, তাদের সমস্যাটাকে রেগুলারাইজ করার জন্য এই যে আইন, সেই আইনটাকে আমি মনে করি এইটা সাম্প্রদায়িক আইন নয়। এইটা পরিষ্কার করে শরদিন্দুবাবু শুনে নিন। আপনার মানুষকে স্মরণ করে দেওয়ার কোনো দরকার নেই। আমি এটা লুকোচুরি করি না। এটা দেখেন, আমার 5-7খানা বুকলেট বেরিয়েছে, প্রত্যেকটা জায়গাতে আমি তার পক্ষে যুক্তি দিয়েছি কেন আমি এটা মনে করি। আপনি এটা পড়ে নেবেন, পড়ে নিয়ে বুঝবেন। এই বিষয়গুলো আছে। এইবারে আমি দুটো মূল বিষয়ে আসি। মূল বিষয় যেটা শরদিন্দুবাবু বলার চেষ্টা করেছেন, পড়ে পড়ে মানেও বোঝেননি, তার ইংরেজি বাংলাও বোঝেননি, আর পুরো ব্যাপারটা সম্পর্কে তার ধারণা নেই। পুরো ব্যাপারটা আরেকবার আমি আপনাদের বলছি, একটু শুনে নিন। এই গভর্নমেন্ট 2015 সালে মানে এই যে ক্যাব আনার আগের বছর তারা 2টো গেজেট নোটিফিকেশন করে, বা একটা গেজেট নোটিফিকেশনে 2টো বিষয় থাকে। সেটাতে তারা কি করেছে, সেইটা আসলে অর্ডার, ওই অর্ডার বলে আমাদের গেজেট নোটিফিকেশনের ব্যাপারটাকে মিটিয়ে নিতে পেরেছে, আইন করার দরকার হয়নি। 2015 সালে গেজেট নোটিফিকেশানে কি বলেছে? গেজেট নোটিফিকেশানে বলেছে এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, ওই 2টো দেশ থেকে আসা, মানে 15 সালে গেজেট নোটিফিকেশানে 3টে দেশ নাই, 2টো দেশ আছে, পাকিস্তান এবং বাংলাদেশ। আফগানিস্তানটা পরে 16 সালের ক্যাবের সময় জুড়েছে ওরা।
যে এই দুটো দেশ থেকে এই 6টা সম্প্রদায়ের মানুষ যারা এসেছেন, গভর্নমেন্ট বলছেন যে তাদের গভর্নমেন্ট স্বীকার করছে, ধরে নিচ্ছে যে তারা ধর্মীয় নির্যাতনের কারণে বা তার আশঙ্কায় এসেছে, তাই তাদের 1920 সালের যে পাসপোর্ট অ্যাক্টের যে অর্ডার আর 46-এর ফরেনার্স অ্যাক্টের যে অর্ডার, তার থেকে এদের ছাড় দেওয়া হলো। ওই দুটো অ্যাক্টে আর এদের বেআইনি বলা হবে না। তারা ভারতবর্ষে ওই দুটো আইনে আর বেনাগরিক বলে গণ্য হবেন না। এইটা পরিষ্কার করে ওই দুটো গেজেট নোটিফিকেশানে বলে দিয়েছে। ওর মধ্যে যদি নেই, ওর মধ্যে কিছু নেই যে ওই 6টা সম্প্রদায় যারা এসেছে গভর্নমেন্ট ধরে নিয়েছে তারা ধর্মীয় কারণে বা তার অত্যাচারের জন্য এসেছে, ফলে তাদের ছাড় দিয়ে দিয়েছে। এইবার যখন 2016 সালে যখন এই ক্যাবটা আনলো, ওটা ক্যাবটা এনেছে 2016 সালের 15ই জুলাই, তখন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে রাজনাথ সিং। ক্যাবটা যখন এনেছে তখন ক্যাবের মধ্যে বলছে যে ইতিমধ্যে ওই যে 2015-র গেজেট নোটিফিকেশানে তাদের ছাড় দেওয়া হয়েছে, আর এখন এই ক্যাবের মধ্যে ওই 21B যেটা 2003 সালের যে অ্যাক্ট, সেই অ্যাক্টের 21B থেকেও এদের ছাড় দেওয়া হলো। 21Bটা কি? 21Bটাতে সংজ্ঞা দেওয়া হয়েছিল যে অনুপ্রবেশকারী কারা। তাতে বলেছিল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, এবং পৃথিবীর দুটো দেশ না, পৃথিবীর সব দেশ, যে কোনো দেশ থেকে আসলে সে অনুপ্রবেশকারী, যদি তার বৈধ অনুমতিপত্র না থাকে বা অনুমতিপত্র থাকলেও তার সময়সীমা যদি পেরিয়ে গিয়ে থাকে, এরা সবাই অনুপ্রবেশকারী। এইটা 21B। এই 21B থেকে ছাড় দেওয়া হলো, রেহাই দেওয়া হলো কাকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ। কোত্থেকে এসছে? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান জুড়ে দিয়েছে এই 3টে দেশ। এরা আর ভারতবর্ষে অনুপ্রবেশকারী নয়। এইটাই হচ্ছে CA-19, এইটাই হচ্ছে CAB-16। এইটার ইংরেজি পড়ে যদি মানে আপনি না বোঝেন তা আমি কি করতে পারি? আমি তার আপনাকে এখন আর প্রাইমারি থেকে শেখাতে পারি না। আপনি এইটা যারা ইংরেজি বোঝেন তাদের কাছ থেকে একটু শিখে নিন, এবং আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনার জন্য এবং অনেকের জন্যে যাদের এই কনফিউশন আছে তাদের জন্য বলছি, আমাদের দেশের একটা রীতি আছে, সংসদীয় রীতি আছে। কি রাজ্যসভা, কি লোকসভা, কি বিধানসভা, যখন কোনো একটা বিল আনা হয়, একটা আইন করার চেষ্টা করা হয়, গভর্নমেন্ট করে, তখন তাদের একটা লিখিত বিবৃতি দিতে হয়। সেই বিবৃতিটার নাম হলো স্টেটমেন্ট অফ অবজেক্টস অ্যান্ড রিজনস। তার মানে হলো যে গভর্নমেন্ট এই যে আইনটা করতে চাইছে, যে বিলটা আনলো, কি কারণে, কি লক্ষ্য, কি উদ্দেশ্য তার, এইটা তাকে খুব সংক্ষেপে লিখে জানাতে হয়। সেটা বাইরে প্রেসকেও জানায়, সেটা পার্লামেন্টে, বিধানসভাতেও জানায়। তারপরে ভিত্তি করে এইবারে মেম্বাররা, যারা সদস্য, সাংসদ, তারা আলোচনা শুরু করেন। এটা প্রত্যেকটা আইনের ক্ষেত্রে একই, করতেই হয়। এবং সেইটাকে জিস্ট, যে ওর উদ্দেশ্যটা কী, লক্ষ্যটা কী, কেন আনছে এই বিলটা, সেইটা পড়েন। সেটা রাজনাথ সিং এনেছিলেন 15ই জুলাই 2016 তারিখে। তাতে তিনি পরিষ্কার লিখেছেন যে বর্তমানে যে নাগরিকত্ব আইন দেশে চালু আছে তাতে 3টে দেশ থেকে ওই যে 6টা সম্প্রদায় তারা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হন, তাই তাদের ভারতবর্ষের নাগরিকত্বের জন্যে আবেদন করতে পারেন না, তারা ইনএলিজেবল। তাই আমরা এই বিলটা আনলাম। এই বিলটা যদি আইনে পরিণত হয়
তাহলে এই 3টে দেশ থেকে আসা 6টা সম্প্রদায় নাগরিকত্বের জন্য দরখাস্ত করার যোগ্য বলে বিবেচিত হবেন, এলিজেবল হবেন। একদম পরিষ্কার এইটা বলেছে। আর এইটা বলার পরেও যদি আপনাদের সন্দেহ থাকে যে এইটা আইন হওয়ার পরেও তাদের অনুপ্রবেশকারী তকমা গেছে কি যায়নি, তাহলে আর আপনাদের এইসব ভিডিও করা আপনাদের মতো লোকের আর শোভা পায় না। আপনারা একটু ভালো করে দেখুন, দেখে মানুষকে জানান। এবং তারপরে দেখুন, উদাহরণ দেখুন। এই যে আপনারা জানেন যে আমাদের কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে কিছুদিন আগে, এবং মামলার রায়ও বেরিয়ে গেছে। সেখানে আলোরানী সরকারকে আলোরানী সরকার এই যে আমাদের বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র, সেখানে তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি ভোটে লড়েছেন। ভোটে লড়বার পরে তিনি বিজেপির কাছে হেরে গেছেন, 2008 ভোটে হেরে গেছেন। হেরে যাওয়ার পরে কোনো কারণে তিনি হয়তো রিকাউন্টিং বা অন্য কোনো কারণে হাইকোর্টে এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে তিনি মামলা করেন। তিনি যখন মামলা করেছেন তখন বোধহয় স্বপন মজুমদার বিজেপির হয়ে জিতেছেন। তিনি উনার বিরুদ্ধে, আলোরানী সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন যে আলোরানী সরকার ভারতীয় নাগরিক নয়। এবং এই মামলার রায় বেরিয়ে গেছে, সিঙ্গেল বেঞ্চ রায় দিল আলোরানী সরকার ওই যে ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি সবই থাকা সত্ত্বেও তিনি ভারতের নাগরিক নন। আলোরানী সরকার আবার আপিল করলেন ডিভিশন বেঞ্চে, এই কলকাতা হাইকোর্টে, এটা গুয়াহাটি নয়, এটা বাইরের কোনো জায়গা নয়। এবং তাতেও ডিভিশন বেঞ্চ বলেছে আলোরানী সরকার ভারতীয় নাগরিক নয়। এইবারে আপনি অতীতের যত রায় দেখবেন, এই CAR-19 হওয়ার আগে আর 2003 সালের পরে, ওই যে অনুপ্রবেশকারী বলে আইনটা হওয়ার পরে দেখবেন যখনই তার 2003-এরও আগে যারা ওইরকমভাবে যারা অনুপ্রবেশকারী বা বর্ডারে ধরা পড়েছেন তাদের ক্ষেত্রে কি করেছে, যখনই ভারতীয় নয় তখন বলেছে যে তাকে পুশব্যাক করো, ডিপোর্ট করো। যতদিন ডিপোর্ট করে না যায়, গভর্নমেন্টের সাথে কথা বলে দিন তারিখ ঠিক করে না যায়, বাংলাদেশ বা পাকিস্তান রাজি না হয়, ততদিন কি হয়, ততদিন কোর্ট বলে দেয় তাকে জেলে রাখতে হবে, বা ডিটেনশন ক্যাম্প হয়েছিল আসামে সেখানে রাখতে হবে। কিন্তু আমাদের এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেলে রাখে, হয় ডিপোর্ট করে দেয়, যতদিন না হয় জেলে রাখে, এবং সেই নির্দেশই কোর্ট দেয়। কেন? কারণ তারা অনুপ্রবেশকারী, বেআইনি। কিন্তু আলোরানী সরকারের ক্ষেত্রে কি করলো? আলোরানী সরকারের ক্ষেত্রে ডিপোর্ট করতে বলল না, পুশব্যাক করতে বলল না, জেলেও ভরতে বলল না। তারা বলল, নির্বাচন কমিশনকে বলল তুমি উপযুক্ত ব্যবস্থা নাও। কারণ আমাদের দেশের সংবিধান হলো কেউ ভারতের নাগরিক হলেই ভোটার তালিকায় তার নাম উঠবে। তা যেহেতু বেনাগরিক ঘোষিত হয়েছে, তাই নির্বাচন কমিশনকে বলল ভোটার তালিকা থেকে নামটা কেটে দাও। তাই এগুলো দেখার পরেও শরৎবাবু আপনারা বোঝেন না যে CAR-19-এ অনুপ্রবেশকারী তকমা মুক্ত হয়েছে কি হয়নি? এটা তো বাচ্চা ছেলেও বোঝে, কিন্তু আপনাদের বয়স তো 18 পার হয়েছে না, হয়নি এখনও। ফলে এইসব বিষয়গুলো সবগুলো মিলিয়ে দেখে, যখন কনফিউশন থাকে তখন এগুলো মিলিয়ে দেখতে হয়, মিলিয়ে দেখে তারপরে বলতে হয়। ফলে আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি তো আমাকে কী সব ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন, কি চ্যালেঞ্জ করেছেন আমি তো বুঝিনি। আপনার যদি যারা শ্রোতা দর্শক তারা যদি কেউ বুঝে থাকেন আমাকে একটু বলুন, আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে রাজি আছি। কিন্তু আপনার প্রশ্নটাই বুঝিনি, চ্যালেঞ্জটাই বুঝিনি, ও প্রশ্নটাই হয়নি, ওটা একটু বুঝে সুঝে বলেন। তো এইটা হচ্ছে একটা বিষয়। উনি আর একটা বিষয় বলেছেন, দেখেন এরকম করে ধরে বলেছেন, বলেননি এরকম করে, এইটা কিন্তু জেপিসি রিপোর্ট, এই দেখেন এটা জেপিসি রিপোর্ট, উনিও জেপিসি রিপোর্ট করেছেন। কিন্তু কীরকম মানুষ দেখেন, যে পড়ে পড়ে শোনাচ্ছেন, কিন্তু তার মধ্যে মানুষকে বিভ্রান্ত করবার জন্য যেটুকু দরকার সেটুকু করছেন। এইটা ঘটনা আমরা প্রথম থেকে বলছি যে CAR-19-এ নাগরিকত্ব উদ্বাস্তু বা মতুয়ারা পাবে না, এটা আমরা প্রথম থেকে বলছি। কিন্তু উনি যা বলছেন সেটা তো আরও মারাত্মক। উনি কি বলেছেন?
উনি বলেছেন যে এই যে K-19 ওই 31,313 জনের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে। শরদিন্দুবাবু, অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে ওই 31,313 জনের। আপনি যে পৃষ্ঠাটা এখানে শ্রোতা দর্শকদের দেখিয়েছেন ওইটা আরেকবার পড়ুন তো। আমার এই বক্তব্যটা শুনবেন আর পড়বেন, পড়ে দেখুন ওখানে কি লেখা আছে। ওখানে লেখা আছে ওই 31,313 জনকে গভর্নমেন্ট লং টার্ম ভিসা দিয়েছে। তার মানে কি, ওনারা পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিলেন, ভারতে এসে ধরুন 3 মাসের ভিসা নিয়ে এসেছেন, ফিরে যাননি, গভর্নমেন্টের কাছে আবেদন করেছেন তাদের ভিসা এক্সটেনশনের জন্যে, করলে তারা গভর্নমেন্ট তাদের লং টার্ম ভিসা দিয়েছে, 5 বছর বা 7 বছরের ভিসা দিয়ে দিয়েছেন। বোঝা গেল কথাটা? একদম পরিষ্কার এখানে লেখা আছে, এই যে হু হ্যাভ বিন গিভেন লং টার্ম ভিসা অন দ্য বেসিস অফ দেয়ার ক্লেম, তাদের লং টার্ম ভিসা দিয়েছে। তা ভিসা যখন দেয় তখন তারা কি অনুপ্রবেশকারী হয়? ভিসা মানে কি? ভিসা মানে হচ্ছে তাকে বৈধভাবে থাকার অনুমতি দিয়েছে। তা এই 31,313 জন ভারতে অনুপ্রবেশকারী ছিলই না, ফলে অনুপ্রবেশকারী 31,313 জনের আর তকমা মুক্ত হওয়ার প্রশ্নই নেই। তারা লং টার্ম ভিসা নিয়ে 31,313 জন ভারতে বসবাস করছিলেন। এই যখন এই রিপোর্ট যখন তৈরি হয়েছে একদম পরিষ্কার লেখা আছে, দেখুন। এবং সেখানে এই কথা বলেছে, এই শুধু 31,313 জন পাবেন এই কথা বলেনি, আমরা বলছি আর কেউ পাবে না, কিন্তু গভর্নমেন্ট এ কথা বলেনি। গভর্নমেন্ট বলেছেন, কি বলেছেন? হেন্স দিস পারসনস উইল বি ইমিডিয়েট বেনিফিশিয়ারি। তা ইমিডিয়েট বেনিফিশিয়ারি মানেটা কি? ইমিডিয়েট বেনিফিশিয়ারি ইংরেজি তো পড়ে পড়ে বাংলা করেছেন, ভুলভাল করেছেন, তা এইটুকু বোঝেন না? এটুকু তো আপনাদের অন্তত বোঝা উচিত ছিল। এক্ষুনি তারা উপকৃত হবেন, তার মানে এক্ষুনি নাগরিকত্ব পাবেন। নাগরিকত্বের প্রশ্ন এটা। এরপরে যে পরপর 2-3টে প্রশ্ন উনি পড়েছেন, এইটা নাগরিকত্বের প্রশ্ন। তারপরের প্রশ্নটা কি করেছেন? বলেছেন যে আর যে এত মানুষ এসেছেন, এমপিরা বিশেষ করে বিরোধী এমপিরা জিজ্ঞেস করেছেন হোম ডিপার্টমেন্টের অফিসারদের যে আর যে এত রিফিউজি, এত মানুষ, তাদের কি হবে? ওই তাদের ক্ষেত্রে তখন বলছেন যে যারা দেশ ত্যাগ করে এসেই গভর্নমেন্টকে জানাননি যে তারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছেন, এইটা যারা জানাননি তাদের পক্ষে এখন আর এইটা প্রমাণ করা অসম্ভব বলেননি, ডিফিকাল্ট বলেছেন। একদম পরিষ্কার, আপনি এটা দেখলে বুঝবেন, বলেছেন ডিফিকাল্ট, কঠিন, হবে না বলেননি। কারণ তারা অনেক দিন আগে এসেছেন, এখন সেইটা ওনারা যে ধর্মীয় কারণে নির্যাতিত হয়েছেন এইটা প্রমাণ করা তাদের পক্ষে কঠিন। যে কারণে বলছে যারা অনেক আগে 20 বছর 30 বছর 40 বছর আগে, ধরুন আমরা বাঙালিদের কথা বলি, বাংলাদেশ থেকে এসেছেন, পূর্ব পাকিস্তান থেকে এসেছেন, এসে যারা গভর্নমেন্টকে জানাননি মানে কি, কোথায় জানাতে হয় তাই আমরা জানি না, কিন্তু এইটা ঘটনা, গভর্নমেন্টের একটা দপ্তর আছে, আগেও ছিল এখনও আছে, তার নাম হচ্ছে FRO, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস। ওই যে তসলিমা এসছেন না, তসলিমা নার্সিন এসে কিন্তু লিখিয়েছেন যে আমি ওখানে এই অত্যাচারের কারণে থাকতে পারিনি, তাই লিখিয়েছেন, লিখিয়ে ওই ভিসা লং টার্ম ভিসা পেয়েছেন, ভিসা এক্সটেনশন হচ্ছে, তিনি কিন্তু এখানে বেআইনিভাবে নন। কিন্তু আমাদের লোক এটা জানতো না, এই রিফিউজিরা, ফলে তারা এসে এটা গভর্নমেন্টকে জানায়নি, তাই বলছে যে তারা আর এখন এইটা জানাতে পারবে না এবং তারা নাগরিকত্ব পাবে না, তারা অনুপ্রবেশকারী তকমা মুক্তি হবে না, এই কথা এখানে লেখা নেই। এখানে বলছে নাগরিকত্বের প্রশ্ন।
এখানে অনুপ্রবেশকারী তকমা মুক্তি আর কারো হবে না সে কথা লেখা নেই। দয়া করে ইংরেজিটা পড়ে তার একটু মানে বুঝুন। আর আপনি বলছেন কি যেন বললেন কতগুলো, বলছেন যে মহারাষ্ট্র সহ 13টা রাজ্যে নাকি নাগরিকত্ব দিয়েছে এর মধ্যে এই K-19 হওয়ার পর, বলেছেন তো? দেখেন, আমি কিন্তু মনে হচ্ছে যতদূর এলোমেলো কথা, আপনার ভিডিও সবটা মনে রাখা মুশকিল, তবু এটা আমার মনে হচ্ছে আপনি বলেছেন 13টা রাজ্য, মহারাষ্ট্র এবং আরও 13টা রাজ্য। এইটা 13টা রাজ্য নয়, এইটা 13টা জেলা যদি বলতেন তাহলে বোধহয় সত্যের কাছাকাছি যেত। গভর্নমেন্ট মহারাষ্ট্র বলেনি, রাজস্থান, গুজরাট আর পাঞ্জাবের কতগুলো জেলা, সেখানে যারা এরকম ছিলেন যাদের অ্যাপ্লিকেশানগুলো পেন্ডিং পড়ে আছে নাগরিকত্বের জন্য, সেগুলো গেজেট নোটিফিকেশান করে হোম ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর সেই জেলার জেলা শাসককে স্পেশাল পাওয়ার দিয়েছেন ওই আবেদনপত্রগুলো লিনিয়েন্টলি দেখে একটু দ্রুত ডিসপোজ অফ করার জন্যে। এইটা আপনি মহারাষ্ট্র জুড়লেন কোত্থেকে? আর 13টা রাজ্যই বা পেলেন কোথায়? তা 13টা রাজ্য জেলা বোঝেন না, হিসেব থাকে না, তার মানে এটা নিয়ে আপনার চর্চা কম। ওই ধরে হঠাৎ এইগুলো বলা, এইসব গোলমালগুলো হয়। ফলে এই যে উনি বলেছেন, এই যে দেখেন, বিকজ দে হ্যাভ ক্লেমড দে হ্যাভ অ্যাপ্লাইড, এই সেন্টেন্সটা বারবার বলেছেন। এই অ্যাপ্লাইড মানে কি? অ্যাপ্লাইড ফর সিটিজেনশিপ, এটা সিটিজেনশিপের প্রশ্ন। আর এর সাথে আরেকটা প্রশ্ন আপনি বুঝে নিন, এর দুটো লাইন পরে একটু পড়ুন। দেখুন, গভর্নমেন্ট বলছে যে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, ভোট দেয়। এতে বলছে অল প্র্যাকটিক্যাল পারপাজেস এই বাংলাদেশ থেকে আসা বা এইসব লোকগুলো তারা ভারতবর্ষের নাগরিক। কিন্তু সেই সাথে এটাও বলছে, সেটা আলাদা বিষয়, এরা যে ঠিক ডিক্লারেশন দিয়ে এই ভোটার লিস্টে নাম তুলেছে কিনা, আধার কার্ড পেয়েছে কিনা, রেশন কার্ড পেয়েছে কিনা, ভুল তথ্য দিয়েছে কিনা, ডুপ্লিকেট কাগজ দিয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিচার করার জন্যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে। এবং সেই ট্রাইব্যুনাল যদি প্রমাণ হয় যে এইগুলো তারা বিভিন্ন রকম কায়দা কানুন করে পয়সা কড়ি দিয়ে করেছে, তার জন্য আলাদা ব্যবস্থা হবে। ফলে আমাদের যে উদ্বাস্তু, আমাদের যে মতুয়া, তাদের সম্পর্কে কি দেখেন এখানে লেখা আছে, তারা কি বিপদে পড়বে সেটাও একটু দেখুন। ওই যেন তেন প্রকারে ভোটার লিস্টে নাম উঠে গেছে, রেশন কার্ড হয়েছে, মানে নাগরিক হয়ে গেলাম। হ্যাঁ, আপনি এই জেপিসি দেখে বলছেন, জেপিসি রিপোর্টে বলেছে এসব হবে না। তারপরেও আবার দেখেন, সাধারণভাবে অ্যামনেস্টি বলে দিল যে ঠিক আছে, হিন্দু মানে আমরা ধরে নিচ্ছি যে তোমরা ধর্মীয় কারণে নির্যাতিত হয়েছেন, এটা থাকার জন্য বলে দিয়েছে, থাকার জন্য এটা মেনে নিয়েছে। অনুপ্রবেশকারী তকমা মুক্তির জন্য বলে দিয়েছে। তার সাথে আবার গভর্নমেন্ট এইখানে বলেছে, ভালো করে দেখুন, যদি নাগরিকত্বের প্রশ্ন যখন আসবে, আপনি অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু সেটা আবার যাচাই হবে। ধরুন আপনি বললেন, ওই যে বলল ডিফিকাল্ট, অনেক আগে যারা এসছে তারা পারবে না, তারপরেও বিরোধী এমপিরা জিজ্ঞেস করেছে যদি কেউ উপযুক্ত প্রমাণ দিয়ে এফিডেভিট সহকারে নাগরিকত্ব দরখাস্ত করে, তখন বলেছে এটা নাগরিকত্বের প্রশ্ন, এটা কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট ফ্রেন্ড ব্যাপারটা ভুলে যান, ওটা অলরেডি ছাড় দিয়ে দিয়েছে গভর্নমেন্ট। তখন বলছে যদি এরকম কেউ অ্যাপ্লাই করে, তাহলে কেন্দ্রীয় সরকারের যে এজেন্সিজ আছে, ইনক্লুডিং র, লেখা নেই, ইনক্লুডিং রটা লেখা আছে, এনি ফিউচার ক্লেম উইল বি এনকোয়ার্ড ইনটু ইনক্লুডিং থ্রু R&AW র বিফোর এ ডিসিশন ইজ টেকেন। তার মানে কি? মানে নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি যতই কাগজপত্র দিন, যা করুন, সেগুলো আবার ভেরিফাই হবে। তারপরে এই কারণে আমরা বলছি এই পথে আমাদের লোক নাগরিকত্ব পাবে না। বিজেপি যে বলছে নাগরিকত্ব দিয়ে দেব, আমরা অন্তত এখন অবধি যা গভর্নমেন্টের বক্তব্য, যদি এটা না পাল্টায়,
রুলসে কি হয় সেটা দেখে পরের কথা বলা যাবে। এখন অবধি গভর্নমেন্ট যা পাবলিশ করেছে তাতে আমরা বলছি নাগরিকত্ব হবে না, কারণ এইটা তো গভর্নমেন্টের ডকুমেন্ট, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বের করেছে। ফলে এখন অবধি যা গভর্নমেন্টের বক্তব্য তাতে এইটা হওয়ার কোনো চান্স নেই। কিন্তু অনুপ্রবেশকারী যে আপনারা নন, হিন্দু বৌদ্ধরা অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে, এইটাতে কোনো ভুল নেই। এনপিআর এনআরসি নিয়ে আপনি কিছু কথা বলেছেন এবং সেখানে মোদি কিছু কি বলেছেন, অমিত শাহ কি বলেছেন, এগুলো নিয়ে বলেছেন। অমিত শাহ ক্রোনোলজির কথা বলেছেন এবং এই যে ক্রোনোলজির কথা বলেছেন এটা একটা সাম্প্রদায়িক মেরুকরণের জন্য করেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ অন্তত আমার নেই। কিন্তু ওই এনপিআর এনআরসি যে ক্রোনোলজি ওইটা অমিত শাহ কেন বলবেন? ওটা অমিত শাহ বলার কোনো ব্যাপার না। ওটা আপনি নাগরিকত্ব আইনের বইটা পড়েছেন? নাগরিকত্ব আইনের বইটা পড়ুন, সেখানে কি করে এনআরসি হবে তার ডিটেলস 1, 2, 3 করে করে তার রুলসে বলে দিয়েছে। তাতে বলেছে এনপিআর করার সময় আগে যে জনগণনা হতো তার থেকে 2-3টে ইনফরমেশান বেশি জানতে চাইবে। এটা অফিসার যারা যাবে, কর্মী যারা যাবে তারা জানতে চাইবে, এখানে ফর্ম ফিল আপ করার ব্যাপার নেই। ওই দেখবেন আমাদের লোক গরিব, জঙ্গলে থাকে, বাগানে থাকে, তারা ফর্ম ফিল আপ করতে পারে না। কিন্তু শরদিন্দুবাবু এটা ফর্ম ফিল আপ করার ব্যাপার নেই। এখানে যারা যান, জনগণনার লোক বা এনপিআরের লোক যারা যান, তারা প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন, তারাই ফর্ম ফিল আপ করে নেবেন। তো এনপিআরে আগের জনগণনা থেকে 2-3টে ইনফরমেশান বেশি চাইবে। সেটা আপনি আপনার জন্মস্থান কোথায়, আপনার বাবার জন্মস্থান কোথায়, এরকম দুটো একটা প্রশ্ন করবে। কারণ এইটা থেকে তার নাগরিকত্বের কিছু অনুমান করা যায় নাগরিকত্ব সম্পর্কে, সেইটা এনপিআরে থাকবে। এবং এনআরসি করার যে নিয়ম তাতে বলে দিয়েছে, ওই যে এনপিআরের মধ্যে যেটা ডাউটফুল মনে হবে, এটা ডাউটফুল ভোটার না। আপনি ভোটার বলছেন, এটা ভোটার তালিকা তৈরি করার জন্য লোকে যাচ্ছে না। এটা হচ্ছে ডাউটফুল হবে যার নাগরিকত্ব। ডাউটফুল ভোটারের প্রশ্ন এখানে আসে না। আপনি বারবার ডাউটফুল ভোটার বলছেন। এটা যার নাগরিকত্ব ডাউটফুল মনে হবে, যারা যাবেন তারা কিছু বলবেন না, সেখানে একটা মার্কিং করে রাখবেন। এবং পরে যখন এনআরসি হবে তখন ওই যে এনপিআরে যেখানে যেখানে মার্কিং করা আছে, যেগুলো ডাউটফুল বলে সেই যিনি বাড়ি বাড়ি গেছিলেন তার মনে হয়েছে, সেইটা একটা তালিকা তৈরি হবে। তালিকা তৈরি করে তাদের নোটিশ পাঠাবে, যেভাবে ভোটার তালিকার ওই যে নোটিশ ফর্ম ফিল আপ করতে হয়, তার হয় হিয়ারিং হয়, ঠিক একই পদ্ধতিতে যেগুলো হবে সেগুলো বাড়িতে বিডিও অফিস থেকে নোটিশ আসবে। নোটিশ আসলে এইবারে আপনার কাগজপত্র নিয়ে যেতে হবে যে আপনার নাগরিকত্বের প্রমাণস্বরূপ কী কী কাগজপত্র আছে। এইটা হচ্ছে, তারপরে ওখানে একটা ডিসিশন হবে, যেগুলো হয়ে গেল বিডিও বা কমিটি যেটাতে স্যাটিসফাইড, মিটে গেল। যারটা তাদেরও মনে হবে এটা নাগরিকত্ব ডাউটফুল, তারটা এইবারে আবারও একটা নোটিশ আসবে এবং সে একটা ডিএমের কাছে আরেকটা শুনানির সুযোগ তিনি পাবেন। এবং ওইখানে না হয়ে গেলে আর কোনো উপায় নেই, কোর্ট কাছারি করা যাবে না। তো এই যে বিষয়টা, তা এই বিষয়টা আপনি হয়তো ওই অমিত শাহর ক্রোনোলজি থেকে শুনেছেন বলে আপনার মনে হচ্ছে, কিন্তু ও বলার আগে কত সালে হয়েছে এটা হয়েছে 2003 সালে। 2003 সালেই রুলস তৈরি করেছে। তা 2003 সালে এই নিয়ম হয়ে গেছে, আপনি পড়েননি তাই জানেন না। আপনি প্রথম 13 বছর পরে, 13 বছর না, প্রায় 16 বছর পরে অমিত শাহ বলছেন তাই আপনি শুনলেন, সেই জন্য আপনার মনে হচ্ছে এটা অমিত শাহ বলেছেন, কিন্তু এটা অমিত শাহ এই ক্রোনোলজি আইনে বলে দিয়েছে, 2003 সালের নাগরিকত্ব আইনে বলে দিয়েছে। উনি যেটা করেছেন সেটা হচ্ছে কার ব্যাপারের সাথে যুক্ত করে দিয়েছেন। কিন্তু আমার মনে হয় আমাদের এই ভিডিও যারা শুনছেন প্রত্যেকেই বোঝেন যে 16 বছর আগে যে আইনটা হয়েছে, 16 বছর আগে যে হয়েছে তার সাথে আবার এই 16 বছর পরে হওয়া আইনের আবার ক্রোনোলজি কী।
এর মধ্যে তো এটা ইমপ্লিমেন্ট হয়ে যেতে পারতো, এনপিআর এনআরসি তো ইমপ্লিমেন্ট হয়ে যেতে পারতো। এর আগের যে গভর্নমেন্ট, এর আগে দুবার কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তারাও করে নিতে পারতো। এর আগের মোদি গভর্নমেন্ট 5 বছর ছিল, তারাও করে নিতে পারতো। ওইটার সাথে এইটা ওইভাবে লিঙ্ক করলে বিষয়টা হবে না। কিন্তু এইটা ক্রোনোলজি দেখিয়েছে নিশ্চিতভাবে মেরুকরণের জন্যে, যে আমরা K-19 বলেছি, এর মধ্যে দিয়ে হিন্দুগুলো তারা নাগরিক যার যার নেই এটা হয়ে যাবে, তারপরে আমরা এনপিআর এনআরসি করবো, ফলে হিন্দুদের অসুবিধা হবে না, মুসলমানগুলো জালে আটকা পড়ে যাবে। এটা হচ্ছে অমিত শাহর বা বিজেপির যে রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, এটা হচ্ছে তাই। ফলে আপনি তাই দেখে যদি এবার আমাদের বোঝেন, তাহলে তো খুব মুশকিল ব্যাপার। আর আমি এইবার একটা প্রশ্ন আপনাকে উল্টে করি। আপনি বলছেন আপনারা কোনো পাহাড় থেকে সমুদ্র কী সব করেছেন টরেছেন, কিসের বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে? নো কা নো এনআরসি কিসের বিরুদ্ধে? কোন এনপিআর কত সালে হয়েছে? 16 বছর পরে গিয়ে আপনাদের বোধ হলো যে এর বিরোধিতা করা দরকার। এনআরসির আইন হয়েছে 16 বছর আগে। তো এই 16 বছর কোথায় গেছিলেন? এত বুদ্ধিমান আপনারা, আপনারা এত কিছু বোঝেন, আর সুকৃতি বিশ্বাস কিছু বোঝে না। তা আপনাদের এত বুদ্ধি, আপনারা ছিলেন কোথায়? আপনারা তো K-19 যখন হলো তখন এনআরসির নাম শুনেছেন, তখন এনপিআরের নাম শুনেছেন। এনপিআর তো 10 বছর আগে হয়ে গেছে, কংগ্রেসের আমলে এনপিআর হয়ে গেছে। কোথায় ছিলেন আপনারা? আমরা 2003 সালের নাগরিকত্ব আইন প্লেস হয়েছিল 18ই ডিসেম্বর 2003। আমরা সেপ্টেম্বর মাস পার্লামেন্টে প্লেস হওয়ার 3 মাস আগে থাকতে বিরোধিতা করছি। যখন খবরের কাগজে যখন এটা ওই ড্রাফট বিলটাকে সামারাইজ করে যখন জনগণের মতামতের জন্যে অ্যাডভার্টাইজ করেছিল, তখন থেকে বিরোধিতা করছি। ঠাকুরবাড়িতে আমরা অনশন করেছি 2004 সালে এই আইনের বিরুদ্ধে। এই আইনের বিরুদ্ধে মানে কি? ওই যে অনুপ্রবেশকারী বলেছে, এবং অনুপ্রবেশকারী বলে এদের যে নাগরিকত্ব তো দূরের কথা, অনুপ্রবেশকারী মানে যে কোনো সময় ধরবে আর পুশব্যাক করবে, করেছেও। কোথায় গেছিলেন আপনি যখন 1551 জনকে নোটিশ ধরালো মহাকালপাড়া, কেন্দ্রপাড়া জেলায়, উড়িষ্যায়, জানুয়ারি মাসে 2005 সালের জানুয়ারি মাসে? তখন বিজেপি, বিজেডি আর বিজেপি সরকার গভর্নমেন্ট, বিজেপি প্রথম ক্ষমতায় গেছে ওখানে। কোথায় গেছিলেন? 3 মাস থেকে ওখানে আন্দোলন করে সেটাকে কোনো রকমে ঠেকিয়েছিলাম। ওইখানে যখন অনশন হয়েছে, ওই 7 দিন অনশন করেছিলাম, গোটা ব্যাপারটা অর্গানাইজ করেছিলাম, প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ের ব্যবস্থা করেছিলাম। আর তারপর থেকে এই পর্যন্ত সেই লড়াইটা লড়ে যাচ্ছি। ওই যে 2010 সালে 28শে ডিসেম্বর যে লক্ষাধিক লোকের যে সমাবেশ, মতুয়াদের সমাবেশ, কে ছিল? বক্তা তো সুকৃতি বিশ্বের একাই। কোথায় ছিলেন? কোথায় আপনার নো কা নো এনআরসির লোকজন? তারা এত বোঝেন আর আমরা কিছুই বুঝি না। খুব তো বলছেন, জানলেনই তো 16 বছর পরে, তার আগে তো জানতেই পারেননি। আর যখন K-19 হলো, তখন আপনারা K-19 তাতে অন্তত অনুপ্রবেশকারী তকমাটুকু যাচ্ছে, সেইটাকে আপনারা বাতিল করার জন্য কেন বলছেন? আপনারা বলতে পারতেন ওর মধ্যে মুসলমানদের, এটা ধরো আকালি দল সেই দাবি করেছিল, কিন্তু আমরা পুরোটা বাতিল করার দাবি কেন করছি? আপনি অ্যামেন্ডমেন্ট প্লেস করতে পারতেন যে না ঠিক আছে, হিন্দু মুসলিম না করে ওটা মাইনরিটিস লিখো, বা ভিকটিম অফ পার্টিশন লিখো, বা মুসলমানদেরও যোগ করো। কিন্তু কয়জন মুসলমান এখানে? 2-4 হাজার মুসলমান যদি এরকম এসে থাকে, তার জন্য আপনি 1.5 কোটি 2 কোটি হিন্দুদের অধিকারটাকে আপনি জলাঞ্জলি দিচ্ছেন। খুব বোঝেন আপনি, হ্যাঁ, খুব বুঝে গেছেন না। আর আমরা কিছু বুঝি না, উদ্বাস্তে আন্দোলন। ফলে কথাবার্তা বলার সময় একটু হিসেব করে বলবেন। আর এটা বুঝবেন যে যার সম্পর্কে বলছেন সে একেবারে আপনার মতো রকম ফাঁকা বুলি মারার লোক নয়। একটু জেনে শুনেই, যেটা বুঝি না আমি সেখানে কথা বলি না। আমি যেটা কিছুটা বুঝি আমি সেইটাই বলি। আর জন্মসূত্রের ক্ষেত্রে যেটা বলেছেন, ঠিকই বলেছেন, জন্মসূত্রে নাগরিকত্বটাও বিজেপি এরকম করেছে। তো সেগুলো বিজেপির বিরুদ্ধে আপনারা যেটুকু বলছেন ঠিক আছে, কিন্তু তার মধ্যে এই যে বিষয়গুলো আপনারা যুক্ত করলেন, এর কী মানে আছে? কি রিলিজিয়াস পারসিকিউশন, অমুক তমুক কী বলেছেন, তারপরে একটা কেসের কথা বলেছেন। ওই যে
এই যে সুপ্রিম কোর্টে যে কেসটা কি জানেন আপনি? কেসটার কি জানেন? এই কেসটা আমাদের কেস। গোটা বাঙালি হিন্দুদের মধ্যে আমরাই জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি, আমরা তার পার্টি 2014 সাল থেকে এটা লড়ছি। 2014 সাল থেকে, তার মানে 10 বছর ধরে আমরা ওই লড়াইটা লড়েছি। সে আইন সম্পর্কে আপনি ওই নেট থেকে করে এখানে তুলে দিয়ে খুব বুঝে গেছেন কি আছে ওই আইনে, কি আছে ওখানে, কি হিয়ারিং হয়েছে। হিয়ারিংটা 12 তারিখে শেষ হয়ে গেছে, 12ই ডিসেম্বর। এই হয়তো এ মাসে বা আগামী মাসে তার রায়টা বেরোবে। 6A হচ্ছে সারা ভারতের জন্য 1948 সাল ভিত্তিবর্ষ, তারপরে আসলে কাগজপত্র দেখাতে হবে তার আগে এসেছেন কিনা। আইন হচ্ছে এইটা। আসামের ক্ষেত্রে ওই যে আসাম চুক্তি হয়েছিল তার ভিত্তিতে আইন হয়, সেটাকে 6A, ওই যে ন্যাশনালাইজেশনের 6 ধারা, তার সাথে এ যোগ করে এটা সাবসেকশন করেছে শুধুমাত্র আসামের ক্ষেত্রে, স্পেশাল প্রভিশন ফর আসাম। তাতে বলেছে আসামের ক্ষেত্রে আছে, আমি ওই 66 সাল 65 সালের ব্যাপারে যাচ্ছি না, যে 71 সালের আগে আসলে সে নাগরিক, তার দরখাস্ত করতে হবে না। এইটা আসামের ক্ষেত্রে শুধু। আসামের কিছু উগ্র জাতীয়তাবাদী সংগঠন তারা মামলা করেছে 2009 সালে করে বলেছে 6A ধারাটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ সারা ভারতে একটা ভিত্তিবর্ষ নাগরিকত্বের 48 সাল, আসামের জন্য কেন 71 সাল হবে। এইটি হচ্ছে মামলাটা। আর বিপদের জন্য আমরা 14 সালে ওর পার্টি হলাম, হয়ে আমরা মামলাটা লড়লাম। আমরা মামলা জানি না, আমরা মামলা শুনিনি। এইটে যখন সওয়াল জবাব হচ্ছে, বিজেপি গভর্নমেন্টও কিন্তু 6-এর পক্ষে দাঁড়িয়েছে, আমাদের উকিল দাঁড়িয়েছে, জমিয়তে উলামা হিন্দের উকিল ছিলেন কপিল সিবাল, তিনিও দাঁড়িয়েছেন 6A রক্ষা করবার জন্যে। তখন চিফ জাস্টিস বলছেন যে শুধুমাত্র আসামের জন্যে এটা কেন করা হলো। সলিসিটর জেনারেল তার জবাব দিচ্ছেন যে এই কারণে, এই অবস্থার জন্য আসামের জন্য করা হয়েছিল। এইটা হচ্ছে সওয়াল জবাবের সময় আলটিমেটলি তো রায় দিতে হবে, তাদের বিষয়টা ভালো করে বুঝে নেওয়া। এমন হতে পারে যে এটা জাজদের যদি মনে হয় এটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বাতিল করতে পারে, যদিও আমরা মনে করছি তার সম্ভাবনা প্রায় নেই। আবার এমনও হতে পারে যে তাহলে 71 সাল যখন করলো সারা দেশের জন্য তুমি করে দিতে পারো, তা সেটা তো আর ওরা করতে পারে না। তারা হয়তো বলতে পারে এটা করা উচিত। যদি এরকম একটা রায় যদি দেয় যে আলাদা হওয়াটা ঠিক না, নাগরিকত্বের মতো একটা বিষয়, এটা সারা দেশে এক হওয়া উচিত, তাহলে সব জায়গায় 71 করে দাও, তাহলে এইরকম করে দেওয়া উচিত, এরকম একটা মত দিলে তখন পার্লামেন্টের একটা দায়িত্ব পড়ে যাবে যে আইন করে সমস্ত জায়গার ক্ষেত্রে লাগু করা। তাই এইটা আপনি এখানে কি বোঝাতে চেয়েছেন? কত বোঝেন না। সুপ্রিম কোর্টের সওয়াল জবাবটা রেকর্ডিংটা এখানে ঢুকে দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি সুপ্রিম কোর্টের কত হিসেব রাখেন। বাহাদুরি দেখানো না যে আমি কত বুঝি। মেধা পাটেকার ওখানে ছিল, কী জন্য মেধা পাটেকার বিরোধিতা করেছে? এই কারণে। কী জন্য আপনি গেছিলেন কোনো এমন কাজে যেটা জনসাধারণের স্বার্থের বিরোধী, তাই মেধাকার নিশ্চয়ই ওখানে বিরোধিতা করেছে। আমি জানি না, তবু অন্তত মেধাকারকে যেটুকু বুঝি, তাতে বুঝি যে আপনারা যেটা করছিলেন সেটা জনগণের স্বার্থের বিরোধী কিছু আপনারা সেখানে করতে গেছিলেন বলে তারা বিরোধিতা করেছে। নাগরিকত্বের প্রশ্ন নিয়ে আসামের কোনো ব্যাপার হতে পারে না, এই মহারাষ্ট্রে কোনো বিষয় হতে পারে না। ফলে এই সব ব্যাপারগুলো একটু বুঝে সুঝে করুন। আর আমার মনে হয় এটা আপনার এখন একটু খান্তি দেওয়ার সময় হয়ে গেছে। তা আমি এইটুকু মনে করতে পারলাম। আপনার ওই এলোমেলো নানান রকমের কথার যে বিষয়ে বস্তু যা বলতে চেয়েছে, যতগুলো মনে পড়লো সেগুলো বললাম। আর বাকি যেটুকু আছে আপনি চ্যালেঞ্জ করেছেন, তো আসুন না একদিন সামনাসামনি বসি, দেখি কতটা বুদ্ধিবিদ্যে মাথায় আছে, একটু দেখা যাবে আমার কতটুকু আছে, আপনার কতটুকু আছে। আপনার কাছ থেকে শেখাতে থাকলে নিশ্চয়ই শিখব, কিন্তু আপনাকে বলি যে আমাদের কাছ থেকে যদি কিছু শেখার থাকে সেটুকু একটু শিখুন, মানুষকে এইভাবে বিভ্রান্ত করবেন না। আপনাকে ধন্যবাদ, যারা আমাদের ভিডিওটা শুনছেন সবাইকে ধন্যবাদ, নমস্কার।